আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা, ৩১ নতুন মুখ। আমু, তোফায়েল, মতিয়া সহ পুরনোদের বেশিরভাগই বাদ। ঠাঁই হয়নি ইনু মেনন সহ শরিকদের শপথকাল বিকেলে। পেশি শক্তি ও আগ্রাসনের কারণে কাঙ্ক্ষিত নির্বাচন হয়নি বলেছেন ডক্টর কামাল। এমপি হিসেবে শপথ নেবেন না ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা, জানিয়েছেন আসম রব। নির্বাচনে অনিয়মে শুরু থেকে নির্লিপ্ত ছিল ইসি। পর্যবেক্ষণ সুজনের সুষ্ঠু ভোটের জন্য ইসিকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও শৃঙ্খলা ধরে রাখার আশাবাদ এইচটি ইমামের। ৩ দফা জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফ। তাঁর কফিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গতবারে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন ২৫ মন্ত্রী, ৯ প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী সহ মোট ৩৬ জন। এদের মধ্যে অনেক হেভিওয়েট বাদ পড়াকে মন্ত্রিসভার চমক হিসেবেই দেখছেন অনেকে। মন্ত্রণালয় পাননি বিদায় মন্ত্রিপরিষদের আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন ও মোহাম্মদ নাসিমের মতো দাপুটে মন্ত্রীরা। বাদের তালিকায় আছেন আলোচিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বাদের তালিকায় আছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও। মন্ত্রিত্ব পাননি মহাজোটের শরিক জাসদের হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা ও মুজিবুল হক চন্নম। তবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের না থাকাটাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন সবাই। বয়সের কারণ দেখিয়ে কয়েকবারই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন দেশের সবচেয়ে বেশিবার বাজেট দেয়া মন্ত্রী। আর সম্প্রতি মারা গেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অর্থমন্ত্রীর দায়িত্ব অনেক বড় হলেও তা নিজের জন্য অনেক সহজ হবে বলে মনে করেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আহম মুস্তফা কামাল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সমর্থন আছে, তাই কোনো চ্যালেঞ্জই বড় কিছু নয়। মুস্তফা কামালের মতে এই সেক্টরে অন্যরা ব্যর্থ হতে পারেন, একজন অর্থনীতির ছাত্র হিসেবে তাঁর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। স্বপ্ন ছিল আমাদের অর্থনীতির এলাকায় এখন দায়িত্ব পালন করার জন্য একটা সুযোগ পেলাম। আমি বিশ্বাস করি একটি দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত দেশের সকল মানুষের ভাগ্য। আমি মনে করি আমার জন্য সবচেয়ে সহজ যে এলাকাটি সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়। আমি এই নিয়ে লেখাপড়া করেছি, এটা আমার মেইন সাবজেক্ট। ক্রিকেট নিয়ে আমি লেখাপড়া করি নাই। ক্রিকেট আমার ধারণা থেকে আমি ক্রিকেটকে এখানে নিয়ে এসেছি। পরিকল্পনা আমার অর্থনীতির একটি অংশ, একটি মাত্র এলাকা। বাট আমি মনে করি যে সার্বিকভাবে আমার লেখাপড়াটা হলো দেশের অর্থনীতিকে ঘিরে। সুতরাং এখানে অন্যরা ফেল করতে পারে, ইনশাল্লাহ আমি ফেল করব না। নতুন সরকারি মন্ত্রিসভা ৪৭ সদস্যের। এর মধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী, উপমন্ত্রী হচ্ছেন ৩ জন। এদের মধ্যে ৩১ জনই নতুন মুখ, যারা গত মন্ত্রিসভায় ছিলেন না। আর আগের মন্ত্রিসভার মাত্র ১৫ জন সদস্য এবারে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। এছাড়া টেকনোক্রেট কোটায় ৩ জন মন্ত্রী হচ্ছেন। আগামীকাল শপথ নেবেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো নতুন সরকারের মন্ত্রিসভা। পুরনোদের হটিয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছে বেশিরভাগই নতুন মুখ। ৬টি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এছাড়া মন্ত্রিসভার অন্য সদস্যরা হচ্ছেন আকামা মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান খান, হাসান মাহমুদ, আনিসুল হক, আহম মুস্তফা কামাল, মোহাম্মদ তাজুল ইসলাম, ডাক্তার দীপু মুনি, একে আব্দুল মোমেন, এম এ মান্নান, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, গোলাম দস্তগীর গাজী, জাহিদ মালেক, সাধনচন্দ্র মজুমদার, টিপু মুন্সি, নুরুজ্জামান আহমেদ, শমা রেজাউল করিম, শাহাবুদ্দিন, বীর বাহাদুর উশই সিং, সাইফুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম সুজন। এছাড়া টেকনোক্রেট কোটায় রয়েছেন স্থপতি ইএফএস ওসমান ও মুস্তাফা জব্বার। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিসভা সদস্যদের নাম নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব। জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইনি আগে মন্ত্রী ছিলেন, আপনারা জানেন। উনি কৃষি মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন। জনাব আসাদুজ্জামান কামাল, উনি খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, উনি আবার নতুনভাবে এসছেন। জনাব হাসান মাহমুদ, ইনি আগে আপনারা জানেন যে পরিবেশ, বনতত্ত্ব, ক্লাইমেট চেঞ্জ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, উনি এখন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। জনাব আনিসুল হক, উনি আইনমন্ত্রী ছিলেন, এখনও আছেন নতুনভাবে। জনাব আহম মুস্তফা কামাল, উনি আগে প্ল্যানিং মিনিস্টার ছিলেন, আপনারা জানেন। উনি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখন।
স্থপতি ইয়াফিস উসমান, ওনাকে আপনারা চিনেন, উনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ছিলেন, আবার নতুনভাবে উনি আসলেন। আর জনাব মুস্তাফা জব্বার, উনি কিছুদিন আগেও ছিলেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ওনাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। 31 জন নতুন, আর টেকনোক্র্যাট তো 3 জন, হ্যাঁ টোটাল 3 জন। এটা তো রুটিন বিষয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার, সময় সময়ে রিসাপলিং হতে পারে, কোনো সমস্যা নেই। পরে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নামও জানান তিনি। প্রতিমন্ত্রী হচ্ছেন কামাল আহমেদ মজুমদার, ইমরান আহমেদ, জাহিদ হাসান রাসেল, নসরুল হামিদ, আশরাফ আলী খান খসরু, মুন্নুজান সুফিয়ান, খালিদ মাহমুদ চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, শাহরিয়ার আলম, জুনায়েদ আহমেদ পলক, ফরহাদ হোসেন, স্বপন ভট্টাচার্য, জাহিদ ফারুক, মুরাদ হাসান, শরীফ আহমেদ, কে এম খালিদ, ডাক্তার এনামুর রহমান, মাহবুব আলী ও শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আর উপমন্ত্রী হয়েছেন বেগম হাবিবুন নাহার, AKM এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার বিকালে বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আর প্রতিমন্ত্রী হিসেবে আপনারা দেখেন যে আমাদের ঢাকা 15-র নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, অনেক পুরনো MP জনাব কামাল আহমেদ মজুমদার, ওনাকে শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব ইমরান আহমেদ, ইনি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, ওনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব জাহিদ হাসান রাসেল, উনি আপনারা জানেন যে হাসানুল্লাহ মাস্টার সাহেবের ছেলে, বেশ প্রবীণ রাজনীতিবিদ, MP, বয়সে কম হলেও অনেকবারের MP উনি গাজীপুর থেকে নির্বাচিত। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির উনি চেয়ারম্যান ছিলেন লাস্ট, ওনাকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব নসরুল হামিদ, আপনারা জানেন যে উনি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এটার মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে উনি প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেন। আর আপনারা উপমন্ত্রী দেখতে পাচ্ছেন 3 জন, বেগম হাবিবুন নাহার, উনি বাগেরহাট থেকে নির্বাচিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী। জনাব AKM এনামুল হক শামীম, বিশিষ্ট ছাত্রনেতা, আপনারা অনেকেই চিনেন তাকে, উনি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী। আর জনাব মহিবুল হাসান চৌধুরী, ইনি চট্টগ্রামের প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে, নওফেল চৌধুরী হিসেবে পরিচিত, ওনাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মোট 46 জন, মাননীয় প্রধানমন্ত্রী সহ 47 জনের মন্ত্রিসভা। তো এখন মন্ত্রিসভা শুরুতে যেভাবে লঞ্চিং হয়, আগামীকাল ইনশাল্লাহ শপথের মাধ্যমেই এই কার্যক্রম শুরু হবে। আগামীকাল 3:30টায় বঙ্গভবনের শপথ অনুষ্ঠান হবে। আওয়ামী লীগের বাইরে মহাজোটে কেউ নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। আর গত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন আওয়ামী লীগের সিনিয়র বেশ কয়েকজন নেতা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দুপুর 12:30টার দিকে শপথ নেওয়ার জন্য হুইল চেয়ারে করে সংসদে যান এরশাদ। পরে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাঁকে শপথ পাঠ করান। এর আগে জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন 3 জানুয়ারি। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট বিশাল বিজয় অর্জন করে। 298 আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে 257টি আসন। মহাজোটভুক্ত জাতীয় পার্টি জিতেছে 22টিতে। এদিকে শপথ অনুষ্ঠানের পর দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, বিরোধী দল হিসেবে সংসদে থাকবে জাতীয় পার্টি। জনগণের কথা বলতেই জাতীয় পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভায় না থাকলেও কোনো নেতা মনক্ষুণ্ণ হয়নি বলেও মনে করেন মশিউর রহমান রাঙ্গা। আমরা বিরোধী দলের মতোই ভূমিকা রাখবো। আমরা তাই সেখানে একটু সমস্যা, আমাদের অনেক গভীর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এর কারণে হয়তো আমরা খানিকটা বিচলিত হব বিভিন্ন সময়। তারপরে দেশের মানুষের কথা বিরোধী দলই বলে, দেশের মানুষের কথা আমাদের পার্লামেন্টে আমরা বলবো। এতে কেউ বিরক্ত হলো বা কেউ সন্তুষ্ট হলো বা অসন্তুষ্ট হলো, এ বিষয়ে আমাদের দেখার বিষয় না। আমরা জনগণের পক্ষে আছি, জনগণের পক্ষে আমরা থাকবো। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, পেশি শক্তি ও আগ্রাসনের কারণে কাঙ্ক্ষিত নির্বাচন হয়নি। বিষয়টিতে একমত পোষণ করেছেন কূটনীতিকরা। একটি ভালো নির্বাচন দিয়ে মানুষকে ভোট দেওয়ার সুযোগ তৈরিতে ভূমিকা নিতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানানো হয় বলেও জানান তিনি। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী কোনো প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলেও জানিয়েছেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা অনিয়ম ও কারচুপি তুলে ধরতে কূটনীতিকদের সাথে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা। এতে ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, যুক্তরাজ্যের এলিসন ব্লেক, জাতিসংঘ, ইইউ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। বৈঠক শেষে ডক্টর কামাল হোসেন জানান, নির্বাচনের অনিয়মের বিষয়ে নানা তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে, আর এতে একমত পোষণ করেন কূটনীতিকরা। এটা বোঝাতেও আমাদের সময় লাগেনি, তারাই দেখেছে কি ঘটেছে। আমি বললাম যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের আশা আমরা সবাই করছিলাম। দুঃখের বিষয় যে সেই নির্বাচন কিভাবে ধ্বংস হয়ে গেল। এই পেশি শক্তি এবং তাদের আগ্রাসনের জন্য নির্বাচন তো যেটা আমরা আকাঙ্ক্ষিত নির্বাচন হয়নি, যে যার ফলে আমরা একটা পুনর্নির্বাচন দাবি করছি। এদিকে সকালে মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না সহ শীর্ষ নেতারা অংশ নেন। পরে জেএসডি সভাপতি আসামা আব্দুর রব জানান, ঐক্যফ্রন্টের ঐক্য বজায় আছে, আগামীতে আরও শক্তিশালী হবে। সাহেবের বক্তব্য আপনি শুনেন নাই? কোনটা কিভাবে বললে স্পষ্ট হবে? ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত, ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছে না। ঐক্যফ্রন্ট ছিল, ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে। ঐক্যফ্রন্ট জনগণের যে দাবির জন্য 7 দফা 10 দফা নিয়ে যে আন্দোলন করেছিল, সে আন্দোলন অব্যাহত থাকবে। আগামী পরশুদিন মিটিং আছে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শপথ নেওয়া প্রসঙ্গে ডক্টর কামাল হোসেন যে বক্তব্য দিয়েছিলেন, গণমাধ্যমে সেটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলেও জানান আসামা আব্দুর রব। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবারে নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই অভিযোগ আসা অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশন নির্লিপ্ত ছিল বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। একে কোনোভাবে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে সুজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন করে সুশাসনের জন্য নাগরিক সুজন দেখিয়েছে জনপ্রতিনিধিদের যোগ্যতা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে জানানো হয়, তারা গতানুগতিক নির্বাচন পর্যবেক্ষণ না করলেও নজর ছিল পুরো নির্বাচন প্রক্রিয়ার উপরই। পুরো সময় জুড়ে আমরা দেখেছি যে সংঘর্ষ, নির্বাচনী প্রচারণায় বাধা দান, হামলা, গ্রেপ্তার, হয়রানি ইত্যাদি কারণে অনেক প্রার্থী নির্বিঘ্নে প্রচার চালাতে পারেননি, এরকম অভিযোগ উঠেছে। নির্বাচনী প্রচারণার সময়ও যে 6 জনের মৃত্যুর কথা শোনা যায়, সেখানে 5 জন ছিল আওয়ামী লীগের। এক্ষেত্রে নির্বাচনী চিত্রটা দেখে কখনোই মনে হয়নি যে নির্বাচন কমিশন এই একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে সুজন বিজয়ী সংসদ সদস্যদের যোগ্যতা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করে। তাতে দেখা যায়, এবারের সদস্যদের বেশিরভাগই স্নাতক এবং স্নাতকোত্তর। নতুন সদস্যদের শতকরা 61 ভাগের বেশি জনের পেশাই ব্যবসা। ধনাঢ্য সদস্যের সংখ্যাও প্রচুর। ইতিবাচক দিক হলো অধিক শিক্ষিতরা নির্বাচিত হয়েছেন। বেশি কর প্রদানকারী, যদিও খুব একটা বেশি সংখ্যক নয়, নির্বাচিত হয়েছেন। কিন্তু অশনি সংকেত হলো অধিক ব্যবসায়ী নির্বাচিত হয়েছেন, অধিক ধনাঢ্য ব্যক্তিরা নির্বাচিত হয়েছেন। অনিয়ম, এই যে হলফনামায় তথ্য না দেওয়া কিংবা অযোগ্য ব্যক্তিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, নির্বাচন কমিশন ছিল সম্পূর্ণ নির্বিকার। এবং আরও যেগুলো হামলা হয়েছে, তারপরে সহিংসতা হয়েছে এইসব ক্ষেত্রে, এবং নির্বাচন কমিশনের নির্লিপ্ততা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। যেই সকল অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনের দায়িত্ব এ ব্যাপারে তদন্ত করা, এবং নির্বাচন কমিশনের সেই ক্ষমতাও আছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সুজন মনে করে আন্তর্জাতিক মান ও আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড পূরণে ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা রাখবেন সংশ্লিষ্ট অংশীজনেরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এবারে নির্বাচনের শৃঙ্খলা আগামীবারও ধরে রাখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ.টি. ইমাম। দুপুরে রাজধানীতে নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করায় ইসিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এবারকার নির্বাচনের মতো এত বড় আকারের নির্বাচন বাংলাদেশে কখনো হয়নি। এত বিশাল সংখ্যক মানুষকে একত্র করে সমন্বয়, যে এবারকার মতো এত সুন্দর সমন্বয় আর কখনো হয়নি। এইটি আমাদের সবচেয়ে গর্বের বিষয়। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকার যেভাবে সাংবিধানিকভাবে যা যা দায়িত্ব পালন করার ছিল, নির্বাচন কমিশনকে সহায়তা করার প্রত্যেকটি কাজ ঠিক সেইভাবেই করেছেন।
ময়মনসিংহে নিজ জন্মভূমিতে তৃতীয় জানাজার পর বাদ আসর ঢাকার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হলো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। এর আগে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় ও প্রথম নামাজে জানাজা। বরেণ্য রাজনীতিক সৈয়দ আশরাফুল ইসলামের কফিনে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ সদস্য সহ দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। যে সংসদে আইন প্রণয়নের দায়িত্ব পালন করেছিলেন, সেখানেই হাজারো মানুষের উপস্থিতিতে বিদায় নিলেন দেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র সৈয়দ আশরাফুল ইসলাম। রবিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। পরে মুক্তিযুদ্ধের এই গেরিলা যোদ্ধাকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান, পালন করা হয় 1 মিনিটের নীরবতা। জানাজার পর সৈয়দ আশরাফুল ইসলামের কফিনে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের পক্ষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান। দলের পক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতা কর্মীদের নিয়ে আরেক দফা শ্রদ্ধা জানান সাবেক সাধারণ সম্পাদকের মরদেহে। এ সময় রাজনৈতিক অঙ্গনে সহকর্মীরা জানান, তার মৃত্যুতে জাতি হারালো একজন সৎ, সাহসী ও নিবেদিত রাজনীতিককে। তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তিনি ছিলেন সৎ, তিনি ছিলেন আদর্শবান, নিষ্ঠাবান এবং নিরহংকার। তার ব্যবহার ছিল চমৎকার, তিনি ছিলেন বিনয়ী। জাতীয় চার নেতার সন্তান হিসেবে তার উত্তরাধিকারী যে রাজনৈতিক চরিত্র, সেটা সমৃদ্ধ চরিত্র হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের যে ক্ষতি হয়েছে এটা পোষানো খুব কঠিন হবে, কেননা তার সারা জীবনই ছিল জনগণ এবং জনগণের মানুষের কল্যাণের জন্য। আশরাফ ভাই ছিলেন নির্লোভ, নিরহংকারী। উনি কখনো কারোর প্রতি তার রাগ বা ক্ষোভ বা বিদ্বেষ কখনো প্রকাশ করেনি। অত্যন্ত আস্থার মানুষ সে চলে গেল। আর আরেকটা মিস হবে যে এরকম ভদ্র ব্যবহার, এটা অনুকরণীয় ভদ্র ব্যবহার, সেটা অনেকেই সেটা জানবার সুযোগ পাবে না। এটাই হচ্ছে লস। আসলে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলামের মতো একজন দক্ষ, সৎ, মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন প্রচার বিমুখ রাজনীতিবিদের অভাব অনেক বেশি। আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে, সবার কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এত মানুষের উপস্থিতি জানান দেয় কতটা জনপ্রিয় ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সৎ ও ন্যায়ের রাজনীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আগামীতে তা পাথেয় হয়ে থাকবে। সংসদ ভবনে জানাজা শেষে সৈয়দ আশরাফুল ইসলামের কফিন নেওয়া হয় তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। শৈশবের স্মৃতি বিজড়িত জন্মভূমি ময়মনসিংহে নেওয়া হয় সৈয়দ আশরাফের কফিন। সেখানে অনুষ্ঠিত হয় তৃতীয় নামাজে জানাজা। 3 দফা জানাজার পর বর্ষিয়ান এই নেতার মরদেহ হেলিকপ্টারে করে আনা হয় ঢাকায়। বাদ আসর বনানী কবরস্থানে বাবার পাশে শায়িত করা হয় সৈয়দ আশরাফুল ইসলামকে। ক্যান্সারের কাছে হার মেনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফ। 2015 সালের 16 জুলাই থেকে জীবনের শেষ সময় পর্যন্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে, ছিলেন 5 বারের এই সংসদ সদস্য। সবশেষ 30 ডিসেম্বরের নির্বাচনেও কিশোরগঞ্জ 1 আসন থেকে জয়ী হয়েও শপথ নেওয়া হলো না সৈয়দ আশরাফুল ইসলামের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় 7 আসামিকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে আরও 1 আসামিকে। দুপুরে নোয়াখালীর 2 নম্বর আমলি আদালতে হাজির করা হয় আসামিদের। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিলি জানান, 7 দিনের রিমান্ড আবেদন করলেও আদালত প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ঘটনায় এ পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা এজাহারভুক্ত আসামি সোহেল, স্বপন, ইব্রাহিম, খলিল, বেচু, বাদশাহ আলম, বাসু এবং তদন্তে দোষী হিসেবে সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, জসিমউদ্দিন ও হাসান আলী বুলুকে আটক করা হয়। ফেনীর সুলতানপুর থেকে গ্রেফতার করা হয় সালাউদ্দিন নামে একজনকে। সে এজাহারভুক্ত 9 নম্বর আসামি। পুলিশ জানিয়েছে, আসামিরা প্রাথমিকভাবে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
নোয়াখালী সুবর্ণচরে নারী নির্যাতনের ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ প্রকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, পরিবারের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিতের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সকালে রাজধানীর মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় জোটের পক্ষ থেকে। 4 জানুয়ারি বাম গণতান্ত্রিক জোটের একটি প্রতিনিধি দল নোয়াখালীর একটি হাসপাতালে নির্যাতনের শিকার নারীর সাথে দেখা করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা সুবর্ণচরে ওই নারীর গ্রামের বাড়ি যান। সংবাদ সম্মেলনে ঘটনা তুলে ধরেন কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স। দেশে নারী ও অসচ্ছল পরিবার এবং বিরোধী মতের মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান প্রিন্স। সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম অভিযোগ করেন, ভোগবাদ এবং বাজার অর্থনীতি সমাজ ব্যবস্থাকে ধ্বংস কিনারা নিয়ে গেছে। একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির বিরোধী দলের ভূমিকায় সমালোচনা করেন এই বাম রাজনীতিক। মহাজোট মানে একই প্ল্যাটফর্মে তারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছে এবং সেই ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য সরকার গঠিত হবে। তাহলে সেই সরকারের একটা অংশ তারা কিন্তু মহাজোট গঠনের ভেতর দিয়েই হয়ে গেছে এবং তার পক্ষে আবার নতুন করে বিরোধী দল সাজায়, এটা সরকারের পাতানো। যেমন নাকি ইলেকশন এবং সংসদ একটা ভুয়া সংসদ, ভুয়া সংসদের বিরোধী দলকেও একটা ভুয়া বিরোধী দল বানানোর জন্য একটা চেষ্টা চলছে। এটা কোনোদিন স্থায়ী হবে না। 9 জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে অবকাঠামো নির্মাণ ও স্টল সাজাতে এখন ব্যস্ত সময় পার করছেন মেলা বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো। আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছেন, পণ্য বিক্রি বা রপ্তানি আদেশ বাড়ানো নয়, দেশ বিদেশের পণ্য ভোক্তাদের কাছে তুলে ধরাকে প্রাধান্য দিচ্ছেন তারা। নির্মাণ শ্রমিকদের টুংটাং শব্দের এই ব্যস্ততা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম আসরকে ঘিরে। প্রতি বছর জানুয়ারির প্রথম দিনে মেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে কয়েকদিন পিছিয়ে চালু হচ্ছে বুধবার। 9 জানুয়ারি মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। হাতে সময় কম থাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তাই বেশ জোরে সোরেই। ক্রেতাদের নজর কাড়তে রাজধানীর শেরেবাংলা নগর মাঠে শ্রমিকরা ব্যস্ত রংতুলির আঁচড়ে প্যাভিলিয়ন সাজাতে। সবাই খুব জোরে সোরে করছে, যদিও এবার 9 দিন পিছানো হয়েছে, তারপরেও আশা করি যে এটা হয়ে যাবে 8 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে সব কাজ। মূল কাঠামো শেষ, ফিনিশিং হয়ে গেছে। আজকে বিকেলে আমাদের প্রোডাক্ট ঢুকবে। রসাবাজা চলতেছে, ফিনিশিং এর কাজ চলতেছে। আমরা খুব আশাবাদী যে 9 তারিখ ইনশাআল্লাহ আমরা একটা জমকাল উদ্বোধন করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ছাড়াও এবার মেলায় অংশ নিচ্ছে 20টি দেশের 43টি প্রতিষ্ঠানের প্রায় 550 স্টল ও প্যাভিলিয়ন। উন্নয়ন কর্মকাণ্ডের প্রতীক হিসেবে এবার মেলার প্রধান ফটক তৈরি হচ্ছে মেট্রো রেলের আদলে। ভিড়ের জন্য অনেকেই টিকিট কাটতে গিয়ে কষ্ট পান, এবার অনলাইন টিকিটিংটা নিশ্চিত হয়েছে। মেলার ভেতরে চারপাশে আপনি অভিযোগ বক্স পাবেন, আমাদের বিরুদ্ধে আপনাদের কি নালিশ বা মেলাকে আপনারা কিভাবে আরও দেখতে চান ভালো করে সেটা আপনারা বলতে পারবেন। এই অভিযোগ বাক্স থেকে যে অভিযোগগুলো পাবো তাৎক্ষণিকভাবে এগুলোকে অ্যাড্রেস করবো, এই সমস্যাগুলোর প্রতিকার করবার চেষ্টা করা। গ্রিনারি বাড়াতে চাইছি মেলার ভেতরে। সাধারণ দর্শনার্থী যারা যান তারা যেটা হয় যে অনেকটা লম্বা সময় মেলায় ঘোরেন, মেলায় ঘোরার পরে তারা একটু ক্লান্ত হয়ে পড়েন। তো আমরা এখন যেটা করছি এনাফ স্পেস রাখছি, যেখানে বেঞ্চ থাকবে, তাদের বসবার জন্য একটু আরামদায়ক ব্যবস্থা থাকবে। 30 টাকার বিনিময়ে বড়রা এবং ছোটরা 20 টাকা দিয়ে মেলা উপভোগ করতে পারবেন 8 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে বাণিজ্য মেলা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি। আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের। 5 ঘন্টা অবরোধের পর রাজধানীর আজমপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, গার্মেন্টস শ্রমিকদের চরম দুর্ভোগে এই পথে চলাচলকারী সবাই। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। নেত্রকোনায় বাসের চাপায় সিএনজি যাত্রী মা ছেলের মৃত্যু হয়েছে, আহত 3 জন। পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল 8টায় নেত্রকোনা সদর সড়কের গাইকান্দা এলাকায় এই দুর্ঘটনা হয়। তারা আরও জানান, নেত্রকোনা থেকে 6 জন যাত্রী নিয়ে সিএনজি 8 পাড়ায় দিকে যাচ্ছিল। এ সময় মদন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি গাইকান্দা এলাকায় সিএনজিটিকে চাপা দিয়ে চলে যায়। সেই সময় সিএনজি যাত্রী তানিয়া আক্তার ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তানিয়ার ছেলে মোমিন ও মেয়েকে মুমূর্ষু অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু মোমিনকে মৃত ঘোষণা করেন। এদিকে সাতক্ষীরায় আরেক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আড়াই কোটি টাকা ঘুষ নেয়ার
দুঃখিত। আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়া আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত অন্তত 10 জন। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নে এই দুর্ঘটনা হয়। নিহতের নাম মঈনুদ্দিন বিশ্বাস। স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জেরে সকালে আবদালপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকশো সমর্থক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আবদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপনের বাড়িতে হামলা চালায়। এ সময় মঈনুদ্দিন বিশ্বাসকে কুপিয়ে জখম করে তারা। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে দুপক্ষের বিরোধ চলছিল। এদিকে নাটোরের সিংড়ায় বামিহালে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে এক আওয়ামী লীগ কর্মীর পা বিচ্ছিন্ন হয়ে যায়। 2.5 কোটি টাকা ঘুষ নেওয়ার মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রবিবার ঢাকার বিশেষ আদালত 2-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক HM রুহুল ইমরান তা নাকচ করে দেন। তবে তিনি অসুস্থ থাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা এবং কারাগারের ডিভিশনের আবেদন মঞ্জুর করেন আদালত। দুদকের মামলায় নাজমুল হুদাকে 4 বছরের কারাদণ্ড দিয়ে হাইকোর্টে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। রায়ের কপি বিচারিক আদালতে পৌঁছার 45 দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 2007 সালে 21 মার্চ নাজমুল হুদা ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে 2,40 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলা করে দুদক। সেই মামলায় একই বছরে 27 আগস্ট নাজমুল হুদাকে 7 বছর ও সিগমা হুদাকে 3 বছরের কারাদণ্ড দেন আদালত। 5 ঘন্টা অবরোধের পর রাজধানীর আজমপুর সড়ক অবরোধ প্রত্যাহার করেছে গার্মেন্টস শ্রমিকেরা। রবিবার দুপুরে গার্মেন্টস মালিকদের আশ্বাসে শ্রমিকরা এই অবরোধ প্রত্যাহার করে নেয়। বকেয়া বেতন ভাতা, ন্যূনতম মজুরি, বিনা নোটিসে ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন দাবিতে রবিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ আন্দোলন করে গার্মেন্টস শ্রমিকেরা। সকাল 9টার দিকে উত্তরার আজমপুর এলাকায় ন্যায্য মজুরি, বকেয়া বেতন ভাতা সহ বেশ কয়েকটি দাবি নিয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে টঙ্গী, গাজীপুর এবং উত্তরা ও বনানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। আন্দোলনরত শ্রমিকদের দাবি, সরকার বাড়তি বেতনের মজুরি কাঠামো ঠিক করে দিলেও মালিকরা সে অনুযায়ী বেতন দিচ্ছে না। আমাদের যে ন্যায্য পাওনাটা তারা সেটাও দেয় না। বেতন বাড়বে, বেতন বাড়ছে ঠিক, হেল্পারের বেতন বাড়ছে 8,000 টাকা। তো এই জায়গার মধ্যে না অপারেটর যে মেশিন চালায় ওনাদের বেতন বাড়ে নাই, উনি 500 টাকা করে বাড়ছে। একটা হেল্পারে যদি 8,500 টাকা বেতন হয়, তাহলে আমরা অপারেটর হয়ে কিসের জন্য আমরা 9,000 টাকা বেতনে চাকরি করবো? যান চলাচল বন্ধ থাকায় এ পথে চলাচলকারী সবাইকে চরম দুর্ভোগে পড়তে হয়। দুপুর 1টার দিকে মালিকপক্ষ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সাথে কয়েক দফা আলোচনা করেন। এক পর্যায়ে শ্রমিকরা আন্দোলন তুলে নিতে রাজি হয়। বিজিএমই এবং সরকারি কর্মকর্তার নিয়েই একটা মজুরি কাঠামো করা আছে। ওই জায়গায় যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছে আমরা সেইভাবে বেতন পেমেন্ট করব। সেটা সরকার যদি এটা বাস্তবায়ন করে, সরকার যদি আমাদেরকে আবার এটা রিভিউ করে আমাদের নির্দেশ দেয়, আমরা সেভাবে করব। সরকার যেটা ঘোষণা দিয়েছে এটা যেন প্রত্যেকে পায়, এটা এনশিওর করার বিষয়টা আমরা গুরুত্ব আরোপ করেছি। কোম্পানির মালিকদেরকে নিয়ে আসছি, আমরা নিজেরাও তাদেরকে রিকোয়েস্ট করেছি, তারাও এখানে কথা দিয়ে গেছেন এবং শ্রমিকরা আশ্বস্ত। অবরোধ তুলে নিলে দুপুর 2টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি আবারও সিবিসি টাইল সংবাদ বিরতি। প্রেসিডেন্ট ট্রাম্প আর ডেমোক্র্যাট নেতাদের অনমনীয় অবস্থানের কারণে শাটডাউন পরিস্থিতি অবসানের কোনো লক্ষণ নেই যুক্তরাষ্ট্রে। জয় দিয়ে বিপিএল সিজন 6-এর শুভ সূচনা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এখন লড়ছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আরও একবার আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট নেতাদের অনমনীয়তার কারণে দেশটির শাটডাউন পরিস্থিতি অবসানের ইঙ্গিত মিলছে না। অচল অবস্থায় 15 দিনীয় সংকট নিরসনে কোনো সমঝোতা আসতে পারেনি রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা। সংকট নিরসনের লক্ষ্যে শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নেতৃত্বে
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন ডেমোক্র্যাট দলের নেতারা, তবে কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হন তারা। যুক্তরাষ্ট্রের প্রয়োজনে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হবে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির প্রেক্ষিতে শাটডাউন সংকট দ্রুত নিরসনে দফায় দফায় বৈঠক করছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা। এমন পরিস্থিতিতে রবিবার আবারও বৈঠকে বসবে উভয় পক্ষ। এদিকে সরকারের বিভিন্ন সংস্থা আবারও সচল করতে নতুন আইন পাশের ঘোষণা দিয়েছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। সরকারের প্রতিটি বিভাগের জন্য আলাদা বাজেট পাশ করারও ঘোষণা দিয়েছেন তিনি। পেলোসি জানান, প্রথমে অর্থ মন্ত্রণালয় ও রাজস্ব বিভাগের জন্য বাজেট পাশ করবে প্রতিনিধি পরিষদ। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা ৩১ জন মুখ। আমু, তোফায়েল, মতিয়া সহ পুরোদের বেশিরভাগই বাদ। ঠাঁই হয়নি ইনু মেনন সহ শরিকদের শপথ কাল বিকেলে। পেশি শক্তি ও আগ্রাসনের কারণে কাঙ্ক্ষিত নির্বাচন হয়নি বলেছেন ডক্টর কামাল। এমপি হিসেবে শপথ নেবেন না ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা, জানিয়েছেন আসম রব। নির্বাচনে অনিয়মের শুরু থেকেই নির্লিপ্ত ছিল ইসি। পর্যবেক্ষণ সুজনে সুষ্ঠু ভোটের জন্য ইসিকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও শৃঙ্খলা ধরে রাখার আশাবাদ এইচটি ইমামের। ৩ দফা জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফ। তাঁর কফিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার।